এই দুইটার আয়োডোমিতি আর আয়োডোমিতির রিয়াকশন আসলে আগেই পড়ে ফেলছি, বাট এখন জাস্ট ডেফিনেশনটা দেখতেছি। এটার প্রসেস নিয়ে ম্যাথ অলরেডি আমাদের করা হয়ে গেছে। আচ্ছা, একটু খেয়াল করে, একটা হচ্ছে আয়োডি আর একটা হচ্ছে আয়োডো। তো আয়োডি কি বলা হচ্ছে, যেখানে হচ্ছে আমি আয়োডিনের কনসেন্ট্রেশনটা জানি, এই আয়োডিনের কনসেন্ট্রেশন জানি, সেটা ইউজ করে যখন আমি সোডিয়াম থায়োসালফেটের ট্রাইট্রেশন করি, ট্রাইট্রেশন মানে এই আয়োডিনের পরিমাণটা আমার জানা, সেটা ইউজ করে যদি আমি সোডিয়াম থায়োসালফেটের পরিমাণটা বের করি অথবা অন্য যে কোনো একটা পদার্থের পরিমাণ বের করি, তখন এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে আয়োডিমিতি। এবং এই রিয়াকশনটা হচ্ছে এটা, যেটা আসছে হচ্ছে এই দুইটা রিয়াকশনের সামেশন হিসেবে। রিয়াকশনটা তোমাদের অলরেডি পরিচিত থাকার কথা। ল্যাঙ্গুয়েজটা একবার একটু পড়ে ফেলো, ডেফিনেশনটা বই থেকে বা এখান থেকে, আর ল্যাঙ্গুয়েজটা একবার দেখো কোনো সমস্যা আছে কিনা বুঝতে। কি, আমি অন্য কোনো কিছুকে ইউজ করে আমি আয়োডিনের পরিমাণটা বের করব, অন্য কোনো কিছু ইউজ করে আমি আয়োডিনের পরিমাণটা বের করার চেষ্টা করব। সেটা রিয়াকশনটা কিরকম, এই যে আগের কেসে দেখো আয়োডিন কিন্তু এখানে রিয়াক্ট্যান্ট হিসেবে ছিল এবং আমি জানতাম কতটুকু আয়োডিন। আর আয়োডোমিতিতে এসে হচ্ছে কি, আমি আয়োডিনের পরিমাণটা জানি না, বাট আমি মনে করো যে কপার সালফেটের পরিমাণ জানি। এখান থেকে এই আয়োডিন বা এই আই মাইনাসের পরিমাণটা কত সেটা আমরা বের করতে পারি। তাহলে এটা হচ্ছে পুরো উল্টা প্রসেস, আগে হচ্ছে আয়োডিন জানতাম, অন্য কারো অ্যামাউন্টটা বের করতাম, আর এখন অন্য একটা পদার্থেরটা জানি, সেটা ইউজ করে আমি আয়োডিনের অ্যামাউন্টটা বের করি, এবং এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে আয়োডোমেট্রি। এবং এটার জন্য যে রিয়াকশন, এটা আই থিঙ্ক এটা আমাদের পরিচিত। দেখো তো, আয়োডোমিতি নিয়ে কোনো ম্যাথ কি দিচ্ছে এখানে? আচ্ছা, ম্যাথ অলরেডি আসলে আমরা করছি। আচ্ছা, আমি স্লাইড থেকে দেখা আসলে কোন দুইটা ম্যাথ ছিল আয়োডোমিট্রির ম্যাথ। এই যে বলতো এই ম্যাথটা কি ছিল, আয়োডোমিতি নাকি আয়োডোমিট্রি নাকি আয়োডিমিট্রি? তো এখানে যেহেতু আয়োডিনটা ছিল আননোন, এবং আমরা জানি যে যখন আয়োডিনটা হচ্ছে আননোন থাকে, তুমি কি আয়োডি বললা? না, এখানে আয়োডিটা দেখো, আয়োডি মানে হচ্ছে আয়োডিনটা আমি জানি, আয়োডি মানে হচ্ছে আয়োডিন হচ্ছে এখানে নোন বা স্ট্যান্ডার্ড সলিউশন, আর অন্য একটা হচ্ছে আননোন। আর আয়োডো মানে হচ্ছে আয়োডিনটাই আননোন। বুঝতে পারছো? একটু আরেক করে বলো তো ভাই। আচ্ছা আচ্ছা, না, আয়োডিন তো এখানে ভাই নিজেই রিডিউসড হয়, তাই না? এখানে রিডিউসিং এজেন্ট কে আসলে? সোডিয়াম থায়োসালফেট না? আর আয়োডোতে হচ্ছে আয়োডিন রিডিউসিং এজেন্ট। খেয়াল করে দেখো, আয়োডোতে আয়োডিন নিজে অক্সিডাইজড হচ্ছে না এখানে, তার মানে কিসের রিডিউসিং এজেন্ট?
তো তুমি যদি এভাবে মনে রাখতে চাও তাও করতে পারো, যে এই যে এখানে যেখানে রিডিউসিং এজেন্টের ট্রাইটেশন করা হয়, রিডিউসিং এজেন্টকে সোডিয়াম, আয়োডোমিতি আর আয়োডোমিতি কি সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ, আয়োডোমেট্রি আর এই দুইটা একটু আবার এক্সপ্লেন করবেন। আচ্ছা, আইওডি মানে হচ্ছে আমি নোন, এখানে আয়োডিনের পরিমাণটা হচ্ছে নোন, আর এটা হচ্ছে আননোন। এটা নোন আর অন্য একটা আননোন, সেটাকে আমরা বলি হচ্ছে আয়োডিমিতি। আর যেখানে আয়োডিনটাই হচ্ছে আননোন, আয়োডিনের ভ্যালুটা আমি বের করি, সেটাকে বলা হয় আয়োডোমিট্রি। আমরা যে ম্যাথটা গতকাল করছিলাম, এই ম্যাথে দেখো আয়োডিনটা ছিল, আয়োডিনের ভ্যালুটা আমি বের করছি, কতটুকু আয়োডিন সেটা বের করছি, দ্যাটস ওয়াই এটা হচ্ছে আয়োডোমিট্রি। কোশ্চেনটা দেখো 3.76 ক নাম্বার, হ্যাঁ এটা আমরা একটা সলভ করার চেষ্টা করি। কোশ্চেনটা কি দেখা যাচ্ছে? জি ভাই। আচ্ছা, তো এখানে প্রথমে আমরা রিঅ্যাকশনটা করবো কার কার, K2CR2O7 আর KI এর। তো রিঅ্যাকশনটা ফার্স্ট আমরা ব্যালেন্স করার চেষ্টা করি। K2CR2O7 এর রিঅ্যাকশনটা দেখতে কিরকম হবে, এটা করতে করতে হয়তো একটা টাইমে মুখস্থ হয়ে যেতে পারে। আচ্ছা, এখন কি করতে হবে বলতে পারো? এখন হচ্ছে আমি পরের রিঅ্যাকশনটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাই না, ব্যালেন্স করার জন্য। সো এটা হয়ে যাবে 6, এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 6। এটা বুঝতে যাচ্ছে তো, তাই না? জি ভাই। আচ্ছা, সো এখানে আসলে আমার আর বাকি কিছু না করলেও চলবে, আমি যোগ করতে পারতাম, বাট আমার যে রিকোয়ার্ড ডাটা ছিল যে K2CR2O7 থেকে কতটুকু I2 পাওয়া যায়, তাহলে আমি এখন এটা পেয়ে গেলাম না, যে 1 মোল K2CR2O7 ইকুইভ্যালেন্ট টু 3 মোল I2, এটা তো পেয়ে গেলাম, তাই না? হ্যাঁ ভাই, বুঝছি। আচ্ছা, এরপর সো 1/60 ইন্টু 0.025 equivalent to 3 into 0.025 by 60। দেখো তো ভাই কত আসতেছে। Uh, 1.25 into 10 to the power minus 3.
ওয়ালাইকুম আসসালাম। নেটের অবস্থা খুবই বাজে, আমি তো কোনো কিছুই জানতেছি না। মো 159 আইডি নাম্বার। জুম করতেছি, বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, কিছুই তো আমি তো এখানে I2 এর অ্যামাউন্টটা জানি না। আচ্ছা, এবার আমি I2 এর সাথে N2S2 হচ্ছে রিঅ্যাকশন, এত মল I2 আছে একটু আমার জানা এখন। ঠিক আছে, এখন কাহিনী শেষ, আমার আর কোনো কাহিনী, এগুলো সব মুছে দিলাম আমি। আচ্ছা, এখন করতে করতে হয়তো মুখস্থ হয়ে যেতে পারে একটা ইয়ে থেকে মনে আছে কার সাথে 2 গুণ হয়? আচ্ছা, আমরা রিঅ্যাকশনটা দেখি। হ্যাঁ, তো কোথায় কেটে গেছে? দুই মোল Na2S2O3 রিঅ্যাক্ট করে 1 মোল I2 এর সাথে। হ্যাঁ, তো আমি এখানে বলতে পারি যে 1 মোল I2 ইকুইভ্যালেন্ট টু 2 মোল Na2S2O3। আমার কাছে I2 ছিল কত মোল? কত? 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার -3। তাহলে Na2S2O3 কত দেখো তো। এখানে অ্যাকচুয়ালি আমরা কপার সালফেটের সাথে দেখো তো ভাই, বোঝা যাচ্ছে কিনা? হ্যাঁ, এটা আসলে একটু অন্যরকম। মানে এখানে আসলে আমাদের আয়োজনকে যে আমাদের তুলনাটা বোঝার জন্য তুমি যদি প্রথমে শুরুতে এই লাইনটা লিখে দাও, তাও কিন্তু ভুল হবে না। বা শুরুতে যদি এই লাইনটাও লিখে দাও, তাও কিন্তু আসলে ভুল হবে না। আর আমি যদি এমনিতে রিঅ্যাকশন লিখতে চাই, ধরো ব্যালেন্স করার জন্য Na2S2O3 কপার সালফেট, তাহলে রিঅ্যাকশনটা Na2SO4 Cu, সরি এক লাইনই হয়ে যায়, CuS2O3। এই রিঅ্যাকশন থেকেও বোঝা যায়, বাট ইউজুয়ালি এই রিঅ্যাকশন ওরকম হয় না। কপার সালফেটের সাথে ফার্স্টে আয়োডিনারি হয়, সেভাবে রিঅ্যাকশনটা হয়। তুমি যদি আয়োডিনকে আনতে না চাও, এই রিঅ্যাকশন দেখেও বুঝতে পারো। রিঅ্যাকশন লিখারও দরকার নাই, জাস্ট আমাদের এই কোএফিসিয়েন্ট যে 1 আর 1, এই জিনিসটা বোঝা দরকার। সো তুমি আয়োডিনকে বাদ দিয়েও এই রিঅ্যাকশন 1 1 থেকে ডিরেক্ট এই লাইন লিখে ম্যাথটা করে ফেলতে পারবা। একটু আনসারটা চেক করে দেখো এটার সাথে মিলছে কিনা। ঠিক আছে, এই ম্যাথ আমরা করছি হোপফুলি। আচ্ছা, এই ম্যাথটা, হ্যাঁ, কোয়েশ্চেনটা একটু দেখি যে এত, আচ্ছা 4.75 এর কোশ্চেনটা একবার রিডিং করো, যেটা আমি বলছি। এই রিঅ্যাকশনটা অনেক, মানে এখানে যে একদম কি বলবো, কনভেনশনাল যে মেথডটা হওয়া উচিত, সেটা হচ্ছে যে ফার্স্টে আয়রন H2SO4 এর সাথে বিক্রিয়া করবে, ApSO4 ফর্ম করবে, তারপর আমি ব্যালেন্স ট্যালেন্স করবো KMnO4 এর সাথে। বাট এত কিছু আসলে আমার লাগবে না। আমার আলটিমেটলি যে জিনিসটা লাগবে, সেটা হচ্ছে 1 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট টু 5 মোল Fe। হ্যাঁ, তো আমার আলটিমেটলি এই জিনিসটা লাগবে খালি, 1 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট টু 5 মোল Fe2 প্লাস। তো এখানে তো 60 মিলিলিটার ডেসিমোলার, সো 60 ইন্টু ডেসিমোলার।
এটা ভাই আমি মানে অ্যাকচুয়ালি রিয়াকশনটা ব্যালেন্স করলে বোঝা যায় যে KMnO4 আর Fe রিয়াকশনটা মুখস্থ ছিল অ্যাকচুয়ালি আমার, এই জন্য লিখতে পারলাম। আদারওয়াইজ হচ্ছে তোমরা ওই রিয়াকশন আমরা এটা ব্যালেন্স করছি না এমনিতে, KMnO4 FeSO4 H2SO4, মনে আছে এটা? ওইটা করে করে আমার আনতে হবে আর কি, নিয়ে আসতে হবে। সো আমি ওটা করে করে ধরো মানে আমার মুখস্থ ছিল যে 1 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট টু 5, দ্যাটস ওয়াই আমি বসাইলাম। এটা একটা ওয়ে। আর আরেকটা ওয়ে, তুমি যদি একটু বুদ্ধি খাটাও, সাপোজ তোমার মুখস্থ নাই, ওটা মুখস্থ করতেও চাও না, তাহলে একটা একটু যদি মনে রাখো, MnO4 এটা রিয়াকশনটা কি ছিল, HH প্লাস 5E মাইনাস, তারপর এখানে Mn2 প্লাস ব্লা ব্লা ব্লা। আর Fe রিয়াকশনটা কি ছিল, Fe2 প্লাস Fe3 প্লাস E। তাহলে দেখো তো, সমান করার জন্য আমার Fe কে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে না? তাহলে এটা দিয়েও মনে রাখতে পারো যে MnO4 কে কিছু দিয়ে মাল্টিপ্লাই করতে হয় না, বাট আয়রন কে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে KMnO4 এর কোএফিসিয়েন্ট যদি 1 হয়, আয়রনের কোএফিসিয়েন্ট হবে 5। তো সেখান থেকে মনে রাখা একটু ইজিয়ার। আচ্ছা, এরপর 60 মোলার 60 মিলিলিটার ডেসিমোলার যেহেতু, সো 0.1 এত মোলার KMnO4, তাহলে কতটা 5 ইন্টু 60, 0.1 10 টু দি পাওয়ার 3 এত মোল। বাট আমাকে তো ম্যাস জানতে চাচ্ছে, তাই আমি অ্যাটমিক ম্যাসটা মাল্টিপ্লাই করে দিলাম, এত গ্রাম। দেখা যাবে আনসারটা মিলে কিনা। বিন্দু নির্ণয় নির্দেশকের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। তার মানে একটা রিয়াকশন যে কমপ্লিট হয়েছে, সেটা আসলে ট্রাইট্রেশন একটা ইন্ডিকেটর কেমনে বুঝাবে, হ্যাঁ ট্রাইট্রেশনের এন্ড পয়েন্ট কেমনে ইন্ডিকেটর বুঝাবে, এটা হচ্ছে আমরা দেখবো। এটাই লাস্ট পয়েন্ট। আচ্ছা, এই টপিকটা সিলেবাসে নাই, হ্যাঁ মানে তোমাদের ইন্টারেস্ট এইচএসসি সিলেবাস থেকে এই বছরের শর্ট সিলেবাসে বাদ দিয়ে দিছে আর কি, বিয়ার ল্যাম্বার্ট সূত্র, তো এটা পড়ার দরকার নাই। এই যে অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি, এটাও বাদ দিয়ে দিছে, এটাও পড়ার দরকার নাই। ইউভি স্পেকট্রোস্কোপি বাদ, এটাও পড়ার দরকার নাই। ক্রোমাটোগ্রাফি দরকার নাই, গ্যাস ক্রোমাটোগ্রাফি, আমাদের এগুলো কি আসলে চ্যাপ্টারটা শেষ না? একটা ছোট টপিক বাকি, হ্যাঁ জাস্ট এই যে এই পয়েন্টটা অল্প, এটা খালি লাস্টের দিকে এই যে এই জিনিসগুলো বইয়ে আছে যেগুলো ক্রোমাটোগ্রাফি বিভিন্ন টাইপের, এগুলা তোমাদের শর্ট সিলেবাসে নাই, সো পড়ার দরকার নাই আপাতত। আচ্ছা, আমাদের ওই যে টপিকটা বাকি ছিল আমরা ওখানে চলে যাই। টপিকটা কোথায় গেল? এই যে নির্দেশক, এই পয়েন্টটা, সো বোঝা যাচ্ছে কোন ইন্ডিকেটরের কাজ কি। এই অ্যাসিড বেজ ইন্ডিকেটর হচ্ছে আমাদের অ্যাসিড ক্ষারের যে নিউট্রালাইজেশন রিয়াকশন, তার এন্ড পয়েন্টটা জানার জন্য ইউজ হয়। অ্যাসিড বেজ নিউট্রালাইজেশন যখন কমপ্লিটেড হয়ে যায়, একটা দিয়ে আর একটা পুরোপুরি নিউট্রালাইজ হয়ে যায়, ওই যে পয়েন্টটা সেটা জানার জন্য আমরা অ্যাসিড বেজ ইন্ডিকেটর ইউজ করি। ফর এক্সাম্পল, অ্যাসিড বেজ ইন্ডিকেটর গুলা কে কে হয়? ইউজুয়ালি অর্গানিক অ্যাসিড গুলা, মানে উইক অ্যাসিড হয়ে থাকে। তো কিছু এক্সাম্পল হচ্ছে মিথাইল অরেঞ্জ, সে হচ্ছে এই মিডিয়ামে কাজ করে 3.1 থেকে 4.4, সে অ্যাসিডিক মিডিয়ামে রেড কালার দেখায়,
আর বেসিক মিডিয়ামে ইয়েলো কালার দেখায়। এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, আর ফেনাফথেলিন হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামে কালারলেস, আর বেসিক মিডিয়ামে হচ্ছে 8 পয়েন্ট দেখায়। আচ্ছা, এবার কিছু প্রপার্টি গুলো পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, যে এক একজন এক এক কালারে চেঞ্জ করে, তারপর এক একজনের পিএইচ রেঞ্জ এক এক রকম, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, তিনটা কন্ডিশন আমরা মনে রাখবো, যে কি হইলে আমি আসলে কাউকে ইন্ডিকেটর বলতে পারবো, একটা রিয়াকশনে, নিউট্রালাইজেশন রিয়াকশনে কি হইলে আমরা তাকে ইন্ডিকেটর হিসেবে ইউজ করতে পারবো। প্রথম কন্ডিশন হচ্ছে ইন্ডিকেটরের কালার পার্মানেন্ট হইতে হবে এবং ব্রাইট হইতে হবে। এটা তো কমন সেন্স, তাই না? যদি ব্রাইট না হয় তাহলে তোমরা বুঝতে পারবা না যে এটা কালার চেঞ্জ মানে নিউট্রালাইজ হয়েছে পুরোপুরি। পার্মানেন্ট না হয়, যদি খুবই টেম্পোরারি পিরিয়ডের জন্য দেখা যায়, তাহলে তো খেয়ালই করা যাবে না, আমরা যেহেতু নেকেড আই দেখবো, খুব একটা খেয়াল করা যাবে না। এরপর ইন্ডিকেটরের কালার হঠাৎ পরিবর্তিত হয়ে যেতে হবে। হঠাৎ কথাটার সিগনিফিকেন্স কি? ধরো আমার একটা কন্টেইনারে 5 মোল HCl আছে, হ্যাঁ, তো আমি NaOH ঢালতেছি, একটা ড্রপ ঢাললাম, সাথে সাথে তার পিএইচটা মানে একদম এই 5 মোল নিউট্রালাইজ হয়ে গেল। তার মানে এক্স্যাক্টলি ওই পয়েন্টে আমি তো এক ফোঁটা ফোঁটা করে ঢালতেছি। তোমরা কেমিস্ট্রি ল্যাবে কাজ যদি করো দেখবা যে এক ফোঁটা ফোঁটা করে ঢালা হয়। ওই এক ফোঁটা দেওয়ার সাথে সাথেই, লাস্ট ফোঁটা দেওয়ার সাথে সাথেই যাতে সে কালারটা চেঞ্জ করে ফেলে। বিকজ তার যদি কালার চেঞ্জ করতে দেরি হয়, ইতিমধ্যে যদি আমি আর এক ফোঁটা দিয়ে ফেলি, তাহলে তো আমি আসলে আমার এই যে ফ্লাক্সের মধ্যে বুঝতে পারবো না যে কত অ্যামাউন্টে NaOH দেওয়া হয়েছে। তাই চেঞ্জটা খুব সাডেন হইতে হবে। আচ্ছা, আর থার্ড যে পয়েন্টটা, এটা হচ্ছে ট্রাইটেশনের এন্ড পয়েন্টে, এটা তো ডেফিনেট মানে ইন্ডিকেটরের বাই ডেফিনেশন ইন্ডিকেটর মানেই হচ্ছে সে লাস্ট পয়েন্টে হচ্ছে কালার চেঞ্জ করবে। এখানে বেশ কিছু ইন্ডিকেটরের পিএইচ রেঞ্জ দিছে, তোমাদের সবগুলো মুখস্থ করার দরকার নাই। ফেনফথেলিন মুখস্থ রাখবা, লিটমাস তো মনে হয় আই থিঙ্ক জানোই, মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, এই চারটা বেশি ইম্পর্টেন্ট। অন্য কোনোটা না পারলেও এই চারটা মুখস্থ রাখি। আচ্ছা, ফর এক্সাম্পল বর্ণহীন, লালচে বেগুনি, লাল, নীল, লাল, হলুদ, লাল, হলুদ। তো এখানে দেখো সবই লাল, মনে রাখা খুব ইজিয়ার, ফেনফথেলিনটা একটু অন্যরকম। এমসিকিউতে এগুলো আসতে পারে। আর টিচার যদি বিপদে ফেলতে চায়, তাইলে এগুলো দিয়ে দিতে পারে, বাট এইচএসসি তে এগুলো আসার চান্স একটু কম আর কি, 2, 3, 4 নাম্বারটা। এবার হচ্ছে, এতক্ষণ আসলে ইন্ট্রোডাকশন ছিল, এই যে মেইন পয়েন্টটা আমাদের, যে বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্ণয় নির্দেশকের ভূমিকা, এটা হচ্ছে এই পয়েন্টটা, বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্ণয় নির্দেশকের ভূমিকা। আচ্ছা, তাইলে কিভাবে করতেছে একটু দেখি। এইটা হচ্ছে আমাদের ইন্ডিকেটরটা, HIN। এখানে IN এর সংকেত কিন্তু বিশাল, বুঝছো? IN এর বিশাল সংকেত, এটা জাস্ট ইন্ডিকেটরের জন্য IN দিয়ে তোমাকে ডিনোট করতেছে। এটার একটা জৈব যৌগ, বিশাল বড় সংকেত। তো যখন সে এই অবস্থায় থাকে, HIN অবস্থায় থাকে, তখন তার কালার থাকে রেড। আচ্ছা, আর যখন একটা সলিউশনে সে পানির সাথে বিক্রিয়া করে, তখন এখানে H3O+ হয়ে যায়, IN- হয়ে যায়, এবং সে বেসিক স্টেটে গেলে হয়ে যায় কালার নীল। তার মানে অম্লীয় যৌবনে অনেক বেশি H+, তখন রিয়াকশনটা থাকে বাম দিকে, এবং সবই থাকে HIN হিসেবে। যখন রিয়াকশনে বেজের পরিমাণ বেড়ে যায়, তখন রিয়াকশনটা ডান দিকে শিফট করে, IN- কনভার্টেড হয়ে যায়, এবং কালার হয়ে যায় নীল। এটা হচ্ছে এই জন্য লিটমাস পেপার কিভাবে লাল আর নীল নীল কালার দেখায়, এটার ব্যাখ্যাটা হচ্ছে আমরা দেখলাম আর কি। টিভিতে মনে হয় মাঝে মাঝে অ্যাড দেখছো, দেখায় যে সাবানের মধ্যে লিটমাস দিলে লিটমাস নীল হয়ে যায়, যে তোমাদের বলে যে সাবান এই এত ক্ষার, শরীরের জন্য ভালো না। এটার এক্সপ্লেনেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা আর কি।
এটা একবার একটু রিডিং করে দেখাতে হয় তোমাদের বই থেকে, বুঝতে সমস্যা হবে। তো যখন সে বেসিক সলিউশনে চলে যায়, হ্যাঁ, তখন এইচ আয়নটা OH মাইনাস, বেসিক সলিউশন মানে কি এখানে OH এর পরিমাণটা বেশি, তো OH এর পরিমাণ বেশি হওয়াতে H2 এখানে চলে আসলো, মানে এই H টা OH এর সাথে চলে আসলো এবং আইএন আলাদা হয়ে গেল এবং তার কালার হয়ে গেল নীল। মানে এখানে যেভাবে হইতেছে, সে বেসিক সলিউশনে এক ধরনের বিহেভ করতেছে, অ্যাসিডিক সলিউশনে এক ধরনের বিহেভ করতেছে, তার কারণটা আসলে কি? তার কারণটা তার কারণটা হচ্ছে তার যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তো ফার্স্ট পেপার চ্যাপ্টার 4 এ আমরা দেখছিলাম, এরকম কিছু মনে পড়ে কিনা, যে কিউসি যদি লেস দেন কেসি হয় তখন রিয়াকশনটা ডান দিকে শিফট করবে, কিউসি যদি গ্রেটার দেন কেসি হয় তখন রিয়াকশনটা বাম দিকে শিফট করবে, এগুলো কি মনে পড়ে এরকম কিছু? তো এখানে কিন্তু সেই জিনিসটাই ঘটতেছে, হ্যাঁ। তো এটা হচ্ছে প্রোডাক্ট সাইডে, এখানে ব্যাপারটা কিরকম, HIN সে কনভার্টেড হয়ে যায় হচ্ছে H3O প্লাসে আর IN মাইনাসে। তো এটার কে এর ভ্যালু কত হবে? কে এর ভ্যালু হবে হচ্ছে H3O, IN আর HIN, বা H3O প্লাসের ইকুয়েশন হচ্ছে এটা। তো যখন হচ্ছে HIN আর IN এর ভ্যালু সমান হয়ে গেল, দেখো HIN আর IN টা সমান, তার মানে কি এই ভ্যালুটা 1 হয়ে গেল, তখন H3O প্লাস এর ভ্যালু হয়ে যায় KIN এর সমান, এবং তখন PH এর ভ্যালু হয়ে যায় PKIN এর সমান। এখান থেকে এটা কেমনে আসলো এটাকে বোঝা যাচ্ছে? আমি দুই পাশে মাইনাস লগ H প্লাস কে নিলাম, এটা কি বুঝছো? হ্যাঁ, আচ্ছা। আর যদি ইন কেস H3O প্লাস এর কনসেন্ট্রেশন বেড়ে যায়, হ্যাঁ, H3O প্লাস এর কনসেন্ট্রেশন বেড়ে যাওয়া মানে কি পিএইচ টা কমে যাবে, তখন হচ্ছে যদি এই যে ভ্যালুটা এখন দেখো, যদি HIN বাই IN এর রেশিও 10/1 এর চেয়েও বড় হয়ে যায়, এটা 10 এটা 1 এর চেয়েও যদি বড় হয়ে যায়, তার মানে কি সলিউশনের পিএইচ টা অনেক কমে গেছে, এবং তার মানে তখন লিটমাসের কালার হবে হচ্ছে রেড। আর যদি উল্টা কেসটা হয়, তার মানে এটা যদি লেস দেন 1/10 হয়, এটা যদি 10 আর এটা যদি 1 হয়ে যায়, তার মানে কি সলিউশনে বেজের পরিমাণ অনেক বেড়ে গেছে বা পিএইচ টা অনেক বেড়ে গেছে, দ্যাটস ওয়াই তখন সলিউশনটা দেখাবে হচ্ছে ব্লু কালার। আর এর মাঝখানের রিজিয়নটাতে হচ্ছে ব্লু, ব্লু থেকে রেড, রেড থেকে ব্লুতে ট্রাভেল করতে থাকে। এই হচ্ছে আসলে এখানে আমরা আলটিমেটলি কি দেখতেছি, যে এই যে আমরা লিটমাস একটা এক্সাম্পল আর কিছু না, লিটমাসের কাজ কি, বেইজে সে ব্লু কালার, এসিডে রেড কালার দেখাবে, তো সে কিভাবে কাজটা করতেছে, এসিডিক সলিউশনে সে কেন রেড বা বেসিক সলিউশনে কি কেন ব্লু দেখাচ্ছে, এই জিনিসটা একটা এক্সাম্পল দিয়ে দেখাইলো, সেটা হচ্ছে রোলস অফ ইন্ডিকেটর টু আইডেন্টিফাই এন্ড পয়েন্ট অফ রিয়াকশন। মানে তার কালার চেঞ্জের মাধ্যমেই তো আমি আসলে বুঝতে পারলাম যে এন্ড পয়েন্টটা হয়েছে, রিয়াকশনটা নিউট্রালাইজ হয়েছে। এই জিনিসটাই হচ্ছে ব্যাখ্যা করলাম। এখানে এটাই শেষ। তাহলে আমরা সিলেবাসটি কয়েকবার দেখি। আমরা গ্যাসের মোলার আয়তন ব্যবহার করতে পারি, আমরা পার্সেন্টেজ মোলারিটি পিপিএম এর কনভার্সন পারি, আমরা নিউট্রালাইজেশন পারি, এন্ড পয়েন্ট পারি, অক্সিডেশন রিডাকশন পারি। 5 নাম্বার পয়েন্ট আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আমরা 2-3 দিন ধরে করলাম, ব্যালেন্সিং ম্যাথ করা, এটাই ক্রিয়েটিভ এর জন্য এই চ্যাপ্টার সবচেয়ে ইম্পর্টেন্ট। 5 নাম্বার আর 2 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার ছোটখাটো ইউজ হবে, 5 নাম্বার থেকে বেশি। আচ্ছা, ঠিক আছে, আমাদের এই চ্যাপ্টারটা আসলে শেষ, মানে বোর্ড ক্রিয়েটিভ ডিজাইন।